সামনে অন করা হয়েছে? আচ্ছা আচ্ছা, মিড হলো ডিসেম্বরের 13 থেকে 27। আমরা আছি হ্যামলেটে। আজকে হ্যামলেট আরও খুঁটিনাটি জিনিসগুলো পড়ে একটু শেষ করে তারপরে ম্যাকবেথ ধরবো। আর আপনাদের প্রেজেন্টেশনের ব্যাপারে একটু অ্যানাউন্সমেন্ট দিই। প্রেজেন্টেশন দিতে হবে ইয়াতেই দেন, রেকর্ড করেই দেন, মিডে একটা দেন, ফাইনালে একটা দেন, বিকজ মিনিমাম একটা করে দিতে হবে, মাস্ট। হ্যাঁ, একটা করে আপনাদের গ্রুপে দিয়ে দেবেন। আর হ্যামলেট ম্যাকবেথ শেষ করে কয়টা টপিক দিয়ে দেবো, ঠিক আছে? টপিকগুলোর উপরে আপনারা প্রেজেন্টেশন দিলেন। আচ্ছা, আর হলো যে কি ফ্যাক্টসগুলো একটু বলি হ্যামলেটের আমরা কাহিনীটা বুঝেছি, রিভেঞ্জ ট্র্যাজেডি। নায়ক এসে দেখলো যে বাবা মারা গিয়েছে, চাচা এসে সব কিছু মানে ক্ষমতার অধিগ্রহণ করেছে এবং তার মাকেও বিয়ে করেছে। সো অনেকগুলো অপরাধ, এবং সে এগুলো সহ্য করতে পারছিল না। পরে সে কী করি ভেবে একটু নাটকের অভিনয়, মানে একটু পাগলের অভিনয় করলো, পরে একটা স্টেজ মঞ্চস্থ করলো। এগুলো করে শেষমেশ এমন একটা সিচুয়েশন হলো যে তার যাদের প্রতি রিভেঞ্জ নেওয়ার ছিল তারা তো মারাই গেলই, এবং হ্যামলেট নিজেও মারা গেল, এবং সে লাভ লাইফেও ব্যর্থ। এত কিছু যেভাবে হয় সেখানে এত যখন রিভেঞ্জ, সো এখানে কেউ টেকে না। হ্যামলেটের মা মারা গেল, হ্যামলেটের চাচা মারা গেল, হ্যামলেট নিজেও মারা গেল। শেষমেশ থার্ড পার্টি এসে সে রাজত্ব গ্রহণ করে। আচ্ছা, কি ফ্যাক্টসগুলো একটু বলি। টাইটেল হলো ট্র্যাজেডি অফ হ্যামলেট, প্রিন্স অফ ডেনমার্ক। তাহলে হ্যামলেট কিন্তু ইংল্যান্ডের কাহিনী না, সে ছিল ডেনমার্কের আর কি। লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। লেখা হয়েছে 1599 থেকে 1601-এর মধ্যে। আচ্ছা, পিছনে একটু কথা হচ্ছে, একটু থামি আমরা। জনরা হলো রিভেঞ্জ ট্র্যাজেডি। কী ধরনের ট্র্যাজেডি? রিভেঞ্জ ট্র্যাজেডি। শুধু যে সে ট্র্যাজেডি না, রিভেঞ্জ ট্র্যাজেডি। ট্র্যাজেডি মানে হলো একটা, যেমন এমন একটা টেক্সট যেখানে শেষে নায়ক নায়িকা মরে যায় বা কেউ একজন মারা যায়, কিন্তু এটা হলো রিভেঞ্জের ট্র্যাজেডি। আর টাইম অফ কম্পোজিশন মোস্ট প্রবাবলি মিড 1599। ফার্স্ট পারফরমেন্স হয়েছে 1600 সালে। পারফরমেন্স মানে স্টেজ পারফরমেন্স। আর 1601-এ রিটেন টাইম ধরেন 1599 থেকে শুরু করেছে হয়তো। তার আগে আচ্ছা, শেক্সপিয়ারের নিজস্ব থিয়েটার ছিল, সো সে সেখানে পাবলিশ করতে পারে, মঞ্চস্থ করতে পারে, যেহেতু শেক্সপিয়ার নিজেই, তার একটা গ্লোব থিয়েটার নামে একটা থিয়েটার ছিল আমরা জানি। প্রথম পাবলিশ হয় 1603-এ। 5 অঙ্কের নাটক, নাম্বার অফ অ্যাক্টস মানে হলো অঙ্ক, বাংলায় বলে অঙ্ক। প্রথম অঙ্ক, দ্বিতীয় দৃশ্য, ফার্স্ট অ্যাক্ট, সিন 1, সিন 2 এরকম বলে। অ্যাক্ট মানে অঙ্ক। আচ্ছা, ওয়ার্ড প্রায় 30,000 ওয়ার্ড। আচ্ছা, দ্য প্লেস অ্যান্ড টাইম অফ সেটিং হ্যামলেট, 3টা সেটিং হলো, একটা হলো টাইম সেটিং, একটা প্লেস সেটিং, আর হলো যে এলিজাবেথান পিরিয়ড অফ রেনেসা। রেনেসা পিরিয়ড হলো এলিজাবেথান এজ। রেনেসা পিরিয়ডের 4টা ভাগ, এলিজাবেথান, ক্যারোলাইন, জ্যাকোবিয়ান, আর হলো কমনওয়েলথ। তার প্রথমটা হলো এলিজাবেথান পিরিয়ড। আর প্লেস হলো ডেনমার্ক, আমরা জানি। নাম্বার অফ প্লেসেস মেনশন বিসাইডস ডেনমার্ক, নরওয়ে, ফ্রান্স, ইংল্যান্ড অ্যান্ড অলসো দ্য ইউনিভার্সিটি অফ উইটেনবার্গ সিচুয়েটেড ইন জার্মানি। উইটেনবার্গ, এরকম বার্গ লেখা জায়গাগুলো, এগুলো মূলত জার্মানিতে হয়। তাহলে এখানে সেটিংয়ের প্লেস সেটিং আছে হলো ডেনমার্ক, নরওয়ে, ফ্রান্স, ইংল্যান্ড সবই আছে, এবং এমনকি জার্মানিও আছে। বিকজ ইউনিভার্সিটি অফ উইটেনবার্গে হ্যামলেট পড়াশুনো করছিল। সে পড়াশোনা করে দেশে ফিরে দেখতে পায় যে তার চাচা এই কাজ করেছে। আচ্ছা, থিম রিভেঞ্জ, করাপশন, রিলিজিয়ন, পলিটিক্স, অ্যাপিয়ারেন্সেস ভার্সেস রিয়েলিটি অ্যান্ড ওমেন। এই 5টা থিমের যে কোনো একটার উপরে আপনারা বেস করে প্রেজেন্টেশন দিতে পারবেন, রাইট? সো আপনি প্রেজেন্টেশন যে কোনো একটা সিলেক্ট করে নেন। না, আমি বই সাজেস্ট করছি না, লাগবে না। হ্যাঁ। আচ্ছা, ওই যে থিম অফ রিভেঞ্জ ইন হ্যামলেট, বা থিম অফ করাপশন ইন হ্যামলেট, থিম অফ রিলিজিয়ন ইন হ্যামলেট, থিম অফ পলিটিক্স ইন হ্যামলেট, থিম অফ অ্যাপিয়ারেন্স ভার্সেস রিয়েলিটি, খুবই সুন্দর একটা থিম, অ্যান্ড থিম অফ উইমেন ইন হ্যামলেট। সিম্বলস, ব্যাড ওয়েদার, হ্যামলেটস ডার্ক ক্লোথস, দ্য মাউস ট্র্যাপ, ওফেলিয়াস ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য স্কাল অফ ইয়োরিক, এগুলো হলো সিম্বল।
এই জিনিসগুলো কোনো একটা কিছু ফোরশ্যাডো করে, যেমন ব্যাড ওয়েদার। ফোরশ্যাডো মানে কি, আগাম কোনো কিছুর একটা ঘোষণা দেওয়া। ব্যাড ওয়েদার মানে হলো এটা পুরো একটা ট্র্যাজেডি, সামনে একটা খারাপ কিছু হতে যাচ্ছে, এরকম কিছু আর কি। ফেমাস লাইন হ্যামলেটের, হ্যামলেট পরিচিতই হলো টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। আরেকটা আছে, হ্যাঁ এটা স্টোরির উপরে, হ্যাঁ স্টোরিতে রিভেঞ্জের যা কিছু আছে। আপনি কয়েকটা স্লাইড বানাবেন, স্লাইড বানায় ওরকম কি পয়েন্ট থাকবে স্লাইডে, তারপরে রিভেঞ্জের উপরে 3 থেকে 4টা স্লাইড বা 5টা স্লাইড বানায় ওগুলো বললেন আর কি। পাওয়ার পয়েন্ট তো প্রেজেন্টেশন দিয়েছেনি, ওরকম আর কি। সো আপনি যদি নেটে জাস্ট ক্লিক করেন থিম অফ রিভেঞ্জ ইন হ্যামলেট, আপনি অনেক কিছু পাবেন, বুঝছেন। ধরেন একটা প্রশ্নের অ্যান্সার পাইলেন, বড় প্রশ্ন, ওটার অ্যান্সার দিয়ে ওটা 4-5টা আপনি বানায় ফেলতে পারবেন। সো এটা কিছু না, কঠিন কিছু না, নেটে পাবেন। সো এই 5টা, 1টা 2টা 3টা 4 5 6টা থিম। একটা রিভেঞ্জ, করাপশন, রিলিজিয়ন, পলিটিক্স, অ্যাপিয়ারেন্স ভার্সেস রিয়েলিটি, উইমেন। সো এই 6টার মধ্যে যে কোনো একটা দিয়ে যে কেউ যেটা নিয়ে করতে পারেন। আর ম্যাকবেথে যখন পড়াবো তখন ওই ম্যাকবেথের থিমগুলো বলবো, ওগুলো নিয়ে আপনি করতে, ওখানেও ওই টপিকগুলো নিয়েও আপনি মিডে বলতে পারেন। হ্যাঁ, হ্যামলেট, ম্যাকবেথও আপনি মিডে করতে পারেন, সমস্যা নেই, যেহেতু দুটোই মিডে আছে। সেটা আগে পড়াই আগে। আচ্ছা, ফেমাস লাইন হলো টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। আর একটা ফেমাস লাইন আছে, ফ্রেইলটি দাই নেম ইজ উইমেন, মানে নারী তুমি ছলনাময়ী। কারণ হ্যামলেট তার মানে 2টা কাছের মানুষ তার কাছ থেকে, 2জনের কাছ থেকেই ছলনা পেয়েছে। ওফেলিয়াকে নিয়েও সে ছিল, যে ওফেলিয়াকে নিয়ে মনে হয়েছে যে সে হয়তো হ্যামলেটের সাথে অভিনয় করছে, হয়তো ছেড়ে চলে যাবে, এই কনফিউশন ছিল। আর হ্যামলেট পুরো জুড়ে খালি কনফিউশন, ওই জন্যই কনফিউজ থাকে, জন্যই করবো কি করবো না, টু বি অর নট টু বি। হ্যামলেটের রিভেঞ্জ নিতেও দেরি হয়ে যায়, মৃত্যু এই জন্যই হয়েছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড আছে। দ্য স্টোরি অফ হ্যামলেট ইজ বেসড অন আ ড্যানিশ রিভেঞ্জ স্টোরি ফার্স্ট রেকর্ডেড বাই স্যাক্সো গ্রামাটিকাস ইন দ্য 1100s। আসলে অরিজিনালি এরকম একটা কাহিনী আছে যেখান থেকে শেক্সপিয়ার বেস করে লিখেছেন, ড্যানিশ রিভেঞ্জ ট্র্যাজেডি। সেটা প্রথম রেকর্ড করা হয়েছিল 1100 সালের দিকে। ওই স্টোরিগুলোতে দেখানো হয়েছে একজন ড্যানিশ প্রিন্স ফেক্স ম্যাডনেস ইন অর্ডার টু টেক রিভেঞ্জ অন হিজ আঙ্কল। মানে একজন ড্যানিশ প্রিন্স, সে ম্যাডনেসের প্রিটেনশন করে, ফেক্স ম্যাডনেস মানে ফেকিং হিজ ম্যাডনেস, ম্যাডনেসটা আসলে রিয়েল না, ফেক। সেটা করেছে টু টেক রিভেঞ্জ অন হিজ আঙ্কেল, তার আঙ্কেলের উপরে রিভেঞ্জ নেওয়ার জন্য, হু হ্যাড কিল্ড দ্য প্রিন্সেস ফাদার অ্যান্ড ম্যারিড হিজ মাদার। কোন ডায়লগটা? ও টু বি দ্য অর নট টু বি, এটা একটা হলো 2nd বা 3rd অ্যাক্টের দিকে একটা আছে, যে সে করবো কি করবো না, একটা সো মাচ কনফিউশন। এই জন্য না, সুইসাইড না, রিভেঞ্জ নেওয়াটাও সব কিছু নিয়ে তার কনফিউশন ছিল। সো নাটকের মাঝামাঝি যখন সে দেখলো যে চাচা মায়ের সাথে এরকম করেছে, ক্ষমতায় নাই সে, প্লাস আমি রিভেঞ্জ নিতে পারছি না, তখন সে এরকম ডায়লগটা দিয়েছে। আচ্ছা, মেজর ক্যারেক্টার্স, আচ্ছা মেজর ক্যারেক্টার্স কই গেল? ক্যারেক্টার, হিউজ নাম্বার অফ ক্যারেক্টার। আমরা তাহলে কি দেখলাম? হ্যামলেট হলো প্রোটাগনিস্ট, সে ভালো, সে হলো ডেনমার্কের প্রিন্স মানে রাজপুত্র এবং ট্র্যাজিক হিরো নাটকের। সে সান অফ দ্য ডিসিজড কিং ওল্ড হ্যামলেট অ্যান্ড নিফিউ অফ দ্য কারেন্ট কিং ক্লডিয়াস অ্যান্ড রানী গেটরুড। তাহলে হ্যামলেটের চাচা হলো ক্লডিয়াস আর মা হলো গেটরুড। হি ইজ ডিস্টার্বড বাই দ্য ডাউটস। আচ্ছা, পিছনে কথা হচ্ছে, তাহলে আমি পড়াই কী করে? এইটুকু সময় অন্তত মনোযোগ দেন। হি ইজ ডিস্টার্বড বাই দ্য ডাউটস অ্যান্ড ইন্ট্রোস্পেকশন অফ হিজ ফাদার্স ডেথ। তাহলে ডিস্টার্বড আসলে, এবং সে ডাউটের মধ্যে থাকছে কেন? অফ হিজ ফাদার্স ডেথ, বাবার মৃত্যুর জন্য সে একে তো ডিস্টার্ব এবং কনফিউশনের মধ্যে আছে। প্রথমে বাবার মৃত্যু, তারপরে এত ধাক্কাতে সে কনফিউজড হয়ে গেছে, এটাই ব্যাপারটা আসলে। আফটার নোয়িং অ্যাবাউট হিজ ফাদার্স ডেথ হি ইজ ডিটারমাইন্ড টু টেক অ্যাভেঞ্জ। এটা আসলে অ্যাভেঞ্জ এই জন্য নিজেদের মধ্যে যারা মারপিট করে বা রিভেঞ্জ নেয় তাদেরকে বলে অ্যাভেঞ্জার্স, যেরকম অ্যাভেঞ্জার্স মুভি আমরা দেখি, তা কি ওদের মধ্যেই মারামারি লেগে থাকে। আচ্ছা, এরপরে ক্যারেক্টার হলো ক্লডিয়াস মানে ভিলেন, অ্যান্টাগনিস্ট। তাহলে হ্যামলেট হলো প্রোটাগনিস্ট, ক্লডিয়াস অ্যান্টাগনিস্ট, সে হলো ব্যাড, সে হলো প্রেজেন্ট কিং ডেনমার্কের এবং ভিলেন অফ দ্য ট্র্যাজেডি, এই ট্র্যাজেডির ভিলেন সে। আর সে মার্ডারারও, তার নিজের ভাইকে মেরেছে, ওল্ড হ্যামলেট। শেক্সপিয়ার হ্যাজ ইলাস্ট্রেটেড থ্রু হিজ ক্যারেক্টার দ্যাট গিল্ট ক্রিয়েটস পার্মানেন্ট ফিয়ার ইন দ্য ওয়ে অফ লাইফ।
শেক্সপিয়ার এটা সুন্দরভাবে ক্যারেক্টারের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন যে এক ধরনের পাপ বোধ বা গিল্ট এটা পার্মানেন্ট ভয় তৈরি করে দেয় মানুষের জীবনের মধ্যে। ক্লডিয়াসের এই ভয়টা ছিল। ওল্ড হ্যামলেট সে হলো হ্যামলেটের বাবার গোস্ট। ওই যে দুর্গে প্রথমেই নাটকের প্রথমেই দেখা যায় দুর্গে হোরাশিও নেলসন নামে দুটো ক্যারেক্টার আছে প্রহরী, ওরা দেখে যে এরকম একটা ভূতের আত্মা ঘুরে বেড়াচ্ছে দুর্গ জুড়ে। সো সেও ভালো লেট কিং অফ ডেনমার্ক, সে মৃত যে হ্যামলেটের বাবা আর কি, যার ভূতটা ইম্পর্টেন্ট রোল প্লে করে হ্যামলেটকে রিভেঞ্জ নেওয়ার জন্য। হ্যামলেট আসলে প্রথমে কনফিউজ ছিল, ও আসার পরে যখন শুনছে যে এরকম হইতেছে তখন সে কনফিউজড, আসলে আমার বাবা মরে গেছে, না সরি বাবা তো মারা গেছেই, কিন্তু আসলে কি আমার চাচা মেরে ফেলেছে, আসলে কি আমার মা বিয়ে করেছে, তখনও পৌঁছায় নাই সে। তারপরে যখন ওর বাবা এসে সত্যি সত্যি বলল যে না আমি মৃত আর তোমার চাচাই তোমার মাকে মেরে ফেলেছে, সরি আমাকে মেরে ফেলেছে, রিভেঞ্জ নাও। সো তখন হ্যামলেট এই ইয়াটা নিতে তার সহজ হয় ব্যাপারটা। আচ্ছা হ্যামলেট সেকেন্ডারি ক্যারেক্টার হলো গেটরুড। সে ভালো, সে হলো খুবই মমতাময়ী মা হ্যামলেটের এবং ডেনমার্কের রানী। সে কিছু জানতো না তার হাজব্যান্ডকে যে তার চাচাই তার দেবর মেরে ফেলেছে। ফাইনালি সে তার জীবনটাকে স্যাক্রিফাইস করে ফেলে পয়জন কাপ অফ ওয়াইন টু সেভ হার সানস লাইফ। আসলে ওরা ওরকম সেরকম তৃষ্ণার্ত হিসেবে যদিও খেয়েছে, সে আসলে বাঁচানোর জন্যই করছে, নিজেকে স্যাক্রিফাইস করেছে। অফেলিয়া হলো হিরোইন, সে ভালো, সে হলো হ্যামলেটের বিলাভেড প্রিয়তমা। She becomes mad after her father's death and also dies by drowning in the river. সে পানিতে ডুবে মারা যায়। তার ডেথ একটা মিস্ট্রি ইন দ্য ট্র্যাজেডি, ওয়েদার শি ডাইজ অ্যাক্সিডেন্টালি অর কমিটস সুইসাইড। সে অ্যাক্সিডেন্টালি মারা গিয়েছে নাকি সুইসাইড করেছে পুরা নাটক পড়ে বোঝার উপায় ছিল না। লেয়ার্টেস সে ছিল পলোনিয়াসের ছেলে আর ওফেলিয়ার ভাই। সে ফ্রান্স থেকে এসে হ্যামলেটের উপর রিভেঞ্জ নিতে চায়। হি ডাইজ ইন দ্য ফাইট অ্যান্ড ডুয়েলস অর টাসলস অর স্কাফলস উইথ হ্যামলেট। ওই যে ছোট সরু এক ধরনের তলোয়ারের মতো আছে, ওগুলোকে বলে ডুয়েল বা টাসলস অথবা স্কাফলস বলে আর কি। ওগুলোর সাথে ফাইটে হ্যামলেটের সাথে মারা যায়। এরপরে আছে হলো পলোনিয়াস। সে ভালো, সে চিফ কাউন্সিলর ছিল কিং অফ ডেনমার্ক, মানে রাজার চিফ কাউন্সিলর ছিল আর কি পলোনিয়াস, যে হলো নায়িকার বাবা। হি ইজ দ্য ফাদার অফ টু আদার মেজর ক্যারেক্টার ওফেলিয়া এবং লেয়ার্টেস। হি কিপস শার্প আই অন হ্যামলেটস মুভমেন্ট টিল হিজ ডেথ। সে ভালো ছিল, সে তো কাউন্সিলর, সে তো আর অত কিছু জানে না। সে চোখ রেখেছে ওই যে রাজার ক্লডিয়াসের কথা অনুযায়ী যে হ্যামলেটকে চোখে চোখে রাখতে হবে, সেই জন্য সে চোখে চোখে হ্যামলেটকে রেখেছে। হোরাশিও কি ছিল, সে স্কলার অফ ইউনিভার্সিটি ফ্রেন্ড অফ হ্যামলেট। সেও একজন ওই হ্যামলেটের সাথে ওই গুটেনবার্গ জার্মানি থেকে সে এসেছে। আরও কিছু মাইনর ক্যারেক্টার আছে, রোসেনক্র্যান্স আর গিল্ডেনস্ট্রার্ন, এরা হলো ব্যাড। এই দুই স্কুল ফ্রেন্ড ছিল হ্যামলেটের, যাদেরকে স্পাই হিসেবে নিয়োগ দেওয়া হয় জাহাজে করে। হ্যামলেট যখন ক্লডিয়াস এদেরকে পাঠায় হ্যামলেটের মুভমেন্ট দেখার জন্য, যখন হ্যামলেট পাগলের অভিনয় করে এবং ক্লডিয়াসের সাসপিশন থেকে রেহাই পাওয়ার জন্য আর কি। সো সবাই চাল চালতেছে, হ্যামলেটও চাল চালতেছে, আমি ওদেরকে প্রতিশোধ নিব, চাচা তো আরও বড় ভিলেন আর কি। আর আছে ফর্টিনব্রাস, হি ইজ দ্য প্রিন্স অফ নরওয়ে। সে নরওয়ের প্রিন্স অ্যান্ড ফাইনালি বিকামস দ্য কিং অফ ডেনমার্ক। সে আসলে নরওয়ের কিং থাকে, সে আলটিমেটলি ডেনমার্কে সে রাজা হয়, বিকজ হ্যামলেটের পুরো বংশই তো নির্বংশ, মা চাচা সবাই, এমনকি তার প্রেয়সী সেও মারা গেছে, প্রেয়সীর ভাই বাবা সবাই মারা গেছে, হ্যামলেট নিজেও মারা গেছে। হি প্রোভাইডস আ ভেরি হিরোইক ফিউনারাল ফর হ্যামলেট অ্যান্ড আফটার লিসনিং টু হিজ স্টোরি ফ্রম হোরাশিওর কাছ থেকে কাহিনী শোনার পরে সে যথাযোগ্য মর্যাদায় হ্যামলেটকে সমাহিত করেছে। আর মার্সেলাস অ্যান্ড বার্নার্ডো তারা ভালো, তারা দুইজন অফিসার এবং ওই প্যালেসের গার্ড ছিল, ওরা করতেছিল, পাহারা দিচ্ছিল। আচ্ছা, হ্যামলেটের কনটেক্সট
মানে এটা কি প্রেক্ষাপট কি। শেক্সপিয়ারের নাটকগুলো টাইমলেস হয়, উইথ আ ইউনিভার্সিটি টু হুইচ এনিওয়ান ক্যান রিলেট, যে কেউ এটা মানে রিলেট করতে পারে। সব মানে আমাদের যে একটা মায়া, একটা আকর্ষণ কাজ করে যে কোনো নাটকে। প্রত্যেকটা নাটক ট্র্যাজেডি, আর ট্র্যাজেডি জিনিসগুলোই কিন্তু মানুষ কিন্তু প্রেম ভালোবাসা বা ওগুলোর থেকেও কিন্তু মানুষের আকর্ষণ ওই ট্র্যাজেডিগুলো টানে বিচ্ছেদের প্রতি। আচ্ছা, হ্যামলেট ফর এক্সাম্পল হ্যাজ এ মডার্ন মিলিটারিস্টিক ফিল টু ইটস সেট অ্যান্ড কস্টিউমিং, while at the same time it maintains a very medieval sensibility. হ্যামলেটের একটা আধুনিক একটা মিলিটারিস্টিক একটা ফিল আছে, কস্টিউমিংয়ের উপরে আছে, কিন্তু একই সাথে সে একটা খুবই মধ্যযুগীয় একটা সেন্সিবিলিটি সে মেনটেন করেছে। The same can be said of Shakespeare's other plays, the stories, characters and conflicts we all have 21st century analogues. আচ্ছা, এখানে মানে আমরা এই শেক্সপিয়ারের কাহিনীগুলো তো 16th সেঞ্চুরি বা 16th সেঞ্চুরির দিকে, অথচ সবগুলো বর্তমানের সাথেও আমরা রিলেট করতে পারি। এটা ইউনিভার্সাল এই জন্যই, একজন সর্ববিদিত এক ধরনের কাহিনী থাকে শেক্সপিয়ারের লেখার মধ্যে। আচ্ছা, এরপর তো বাংলায় বলেছি, এই জিনিসগুলো কিন্তু বাংলায় ছিল, আমি সেদিন যে এটা বলেছি। আর আছে হলো কয়েকটা ছবি দেখিয়ে আমি একটু বোঝাই। থিমস ছিল এই যে রিভেঞ্জ, ডিজায়ার, লাভ, এগুলো ছিল। আচ্ছা, রিভেঞ্জের এখানে থিমে এখানে একটু কিছু তথ্য দিয়েছে। ক্রিটিক্স হ্যাভ আর্গুড ওভার হ্যামলেটস ডিলেড রিভেঞ্জ এগেনস্ট হিজ আঙ্কেল, স্পেশালি কন্ট্রাস্টেড উইথ দ্য ডিসিসিভ অ্যাকশন টেকেন বাই পলোনিয়াস সন লেয়ার্টেস। বলতেছে যে আঙ্কেলের সাথে সে রিভেঞ্জ নিতে পারছিল না, কিন্তু পলোনিয়াসের ছেলের সাথে কিন্তু খুবই তাৎক্ষণিক করেছে। আর একটা থিম হলো ডিজায়ার, দ্য পারসুইট অফ ইম্পসিবল ফুলফিলমেন্ট রানস থ্রু দ্য প্লে। মাচ অফ হ্যামলেটস অ্যাংস্ট কামস ফ্রম দ্য রিয়েলাইজেশন দ্যাট সেলফিশলি ফলোয়িং ডিজায়ার্স লিডস অনলি টু ডিসঅ্যাপয়েন্টমেন্ট। মানে সেলফিশলি যদি আমি ডিজায়ারের পিছনে বা আকাঙ্ক্ষার পিছনে ছুটি, তাহলে আমার জাস্ট হতাশ হতে হবে। সো আমার ডিজায়ার হলো, আর আমি ওটা ঠাস করে ফেললাম, আমার একটা জিনিস চাই বা আমার যে কোনো ডিজায়ার, খাবার আমি খাবো, আমি একটা ফুডপান্ডা থেকে অর্ডার দিব, সো খাবারের নেশা হোক বা যে কোনো কিছুরই ডিজায়ার হোক, সেটা হতাশই করবে মানুষকে। আর একটা হলো থিম হলো লাভ অ্যান্ড ইটস ইটার্নাল কন্ট্রাডিকশনস ইজ সেন্ট্রাল টু দ্য প্লে। হ্যামলেট মানে লাভের বিপরীতধর্মী ভালোবাসা। কেমন? হ্যামলেট এক্সামিনস দ্য লাভ বিটুইন হিজ ফাদার অ্যান্ড মাদার অ্যান্ড দ্য বিট্রায়াল দ্যাট হি ফিলস ডিস্টার্বস হিম। সে দেখতেছে যে তার বাবা মার মধ্যে ভালোবাসা ছিল, কিন্তু তারপরও তার মা তার চাচাকে বিয়ে করেছে। এই ধরনের বিপরীতধর্মী জিনিস দেখেই সে বলেছে যে ফ্রেইলটি দ্য নেম ইজ উইমেন আর কি। সো অ্যাকচুয়ালি তার মায়ের উপর বীতশ্রদ্ধ হয়ে কিন্তু হ্যামলেট কথাটা বলেছে, ওফেলিয়ার উপরে না। সো এটা হলো ব্যাপার। আর হলো আচ্ছা, এখানে হ্যামলেট দেখা যাচ্ছে রোসেনক্রান্স, গুলডেনস্টার্ন, যে এরা হলো স্পাই, ওফেলিয়া হলো পলোনিয়াসের মেয়ে, পলোনিয়াস হলো চিফ কাউন্সিলর, লিয়ার্টেস পলোনিয়াসের ছেলে। এখানে আমরা এগুলো সবগুলো জানি। ক্লডিয়াস এই হ্যাঁ। আচ্ছা, এটা আমরা জানি, এই ক্যারেক্টারগুলো তো আমরা দেখলাম। আচ্ছা, আর একটা হ্যামলেটের যে প্লট ডায়াগ্রাম, ইন্ট্রোডাকশন, একটা কি হয় গ্রাফের মতো, ইন্ট্রোডাকশন শুরু হয়, রাইজিং অ্যাকশন হলো এরকম গ্রাফ উঠতে থাকে, একদম মাথায় গেলে ওটা হলো ক্লাইম্যাক্স, আর ওখান থেকে ফলিং অ্যাকশন, রেজলিউশন। এখানে 7টা পয়েন্টে আমরা জানবো পুরো কাহিনী। নাম্বার 1, কিং হ্যামলেট ডাইজ, ক্লডিয়াস টেক্স ক্রাউন অ্যান্ড ম্যারিজ গেট্রুড, এটা হলো প্রথম। এরপরে ইন্ট্রোডাকশন এটা। রাইজিং অ্যাকশন হলো হ্যামলেট ইজ ভিজিটেড বাই হিজ ফাদার্স গোস্ট, হ্যামলেটের বাবার যে ভূতটা তাকে সে হ্যামলেটের দিকে দেখা দেয় হ্যামলেটের কাছে। নাম্বার 3, কাহিনীগুলো মানে ঘনীভূত হচ্ছে, সেগুলো কী নাম্বার 3, লিয়ার্টেস এবং পলোনিয়াস ওয়ার্ন ওফেলিয়া টু স্টে অ্যাওয়ে ফ্রম হ্যামলেট, কারণ তারা বাবা ছেলে, তারা বুঝতে পেরেছিল যে হ্যামলেটের পাগলামিও আছে, প্লাস একে নিয়ে তো রাজার অন্য প্ল্যান আছে ক্লডিয়াসের, সো এখান থেকে দূরে থাকবো। নাম্বার 4, দ্য মাউস ট্র্যাপ ইজ স্টেজড, ওই যে নাটকটা স্টেজ হয়।
ক্লাইম্যাক্স কি, হ্যামলেট কিলস পোলোনিয়াস অ্যান্ড ইজ ব্যানিশড টু ইংল্যান্ড। তাকে ওই যে পোলোনিয়াসকে যখন ওই যে নায়িকার বাবাকে যখন মেরে ফেললো ভুলে, পর্দার আড়ালে লুকিয়েছিল, তখন তাকে ইংল্যান্ডে তাকে নির্বাসন দেওয়া হলো। হ্যামলেট ডেনমার্কে, তাকে ইংল্যান্ডে পাঠানো হলো। ফলিং অ্যাকশন হলো ক্লডিয়াস আর লেয়ার্টেস কনস্পায়ার টু কিল হ্যামলেট, ওফেলিয়া ডাইজ। তাহলে ক্লাইম্যাক্স হলো ওইটা, তাকে যখন ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া হলো পোলোনিয়াসের মৃত্যুর জন্য দায়ী করে। আর ফলিং অ্যাকশন হলো ক্লডিয়াস আর লেয়ার্টেস কনস্পায়ার টু কিল হ্যামলেট, মানে নায়িকার ভাই আর হ্যামলেটের চাচা ওকে মারতে চেষ্টা করে, আর এর মধ্যে ওফেলিয়া মারা যায়। এটা জানা যায় না সে আত্মহত্যা করেছে না পানিতে ডুবে মারা গিয়েছে। রেজলিউশন কি, মানে ফাইনালে কি, গেট্রুড, ক্লডিয়াস, লেয়ার্টেস অ্যান্ড হ্যামলেট, 4টা ক্যারেক্টার সব মারা যায়। অ্যাকচুয়ালি 6টা, হ্যামলেটের বান্ধবী ওফেলিয়া প্লাস হ্যামলেটের আর কি পোলোনিয়াস, ওফেলিয়ার বাবা সহ, সে তো আরও আগেই মারা গেছে আর কি। আচ্ছা, রেকর্ডারটা অফ করে দিই।